তারেক রহমান সরকারের 2026 থেকে 2027 সালের যে বাজেটটা করা হয়েছে, বাবুরে বাবু পুরাই ধামাকা একটা বাজেট। এই বাজেটের মধ্যে জনগণের স্বার্থের কথা চিন্তা করে সবকিছু নির্ধারণ করা হয়েছে। এই বাজেটটা হয়েছে এরকম একটা বাজেট যে জনগণের সবকিছু স্বার্থের কথা চিন্তা করি, কোনো জিনিসপত্রের দাম যেমন বাড়ানো নয় তেমনি করি, কিন্তু জনসাধারণের স্বাস্থ্যের কথা চিন্তা করি এবং জনসাধারণের স্বার্থের কথা চিন্তা করি ওই সংশ্লিষ্ট কোনো আইটেমের দাম একেবারে বাড়ানো হয় নাই। এটা যে কি পরিমাণে একটা ধামাকাদার বাজেট আমগোল্লায় এই অর্থ বছরে, এটা আসলে অকল্পনীয় ছিল, যেটা কিনা তারেক রহমান সরকার আসার পর এই বাজেট নির্ধারণ করে আমগোরে করে দেখাই দিচ্ছে। সুতরাং তারেক রহমানের প্রস্তাবিত এই বাজেট অবশ্যই সকল অর্থেই একটা জীবন বান্ধব বাজেট, এবং এই বাজেট কার্যকর হইলে বাংলাদেশের জনসাধারণের জীবন অনেকটা দুর্বিষহ যে ছিল ওইটা থেকে বের হয়ে আসা অনেকটা সহজ থেকে সহজতর হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ অনেকটা স্বস্তির সাথে নিঃশ্বাস নিতে পারবে, বাঁচতে পারবে। এবং এই বাজেটের মধ্যে আরেকটা সবচেয়ে ধামাকার ব্যাপার হলো বাংলাদেশের যে ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটররা আছে এদের উপরে যে একটা ভ্যাট নির্ধারিত হয়েছিল, ওই নির্ধারিত ভ্যাটটা একদম দূর করে দিছে। তার মানে কি, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের উপর আরোপিত 7% ভ্যাট পুরাই মওকুফ করে দেওয়া হয়েছে এবং এই ভ্যাটটা দেওয়া লাগবে না। এর চাইতে বিশাল সুবিধা আমগো বাংলাদেশের জনগণের আর কি দরকার ছিল আমাদের এই কনেক্ট। এই ছাড়াও তারেক রহমানের এই অর্থ বছরের বাজেটের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে এক অভিনব পরিবর্তন, যেমন ধরেন হার্টের রিং থেকে চোখের ছানি অপারেশনের যত জিনিসপত্র আমাদের লাগতো, এই জিনিসপত্রগুলো আমদানি করার ক্ষেত্রে ভ্যাট একদম মওকুফ করে দেওয়া হয়েছে। এর চাইতে বেশি আর আমগো বাংলাদেশের জনগণের কি দরকার ছিল, আপনারাই কন। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর যেভাবে একটার পর একটা সুন্দর উদ্যোগ নিছে, এগুলো আমাদের বাংলাদেশের জনগণের জন্য অবশ্যম্ভাবী দরকার ছিল। এবং আমার লগে একমত কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর মধ্যে আমরা বাকি বাজেটগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার লাগে বেশি করে দোয়া করবেন, ভিডিও ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন। সো বেকা ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে সরকার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। এটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে এই প্রশ্নটি চাউর হচ্ছে যে আদ্দিন হাসপাতাল আসলেই লাইসেন্স বাতিল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা হয়েছিল কিনা। যে ঘটনাকে কেন্দ্র করে আজকে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে গত কয়েকদিন আগে হাসপাতাল অথরিটির অব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে আইসিইউতে থাকা 6 জন শিশু শহীদ হন, তাদের জীবন হানি হয়। এই যে 6 জন শিশু মারা যান, সেই ঘটনাকে কেন্দ্র করেই মূলত আজকে সরকার এই হাসপাতালটির লাইসেন্স বাতিল করে দিলেন। এখন এখানে অনেকগুলো প্রশ্ন। প্রথমত প্রশ্ন হচ্ছে, আদ্দিন হাসপাতাল একটি প্রতিষ্ঠান, শুধুমাত্র একটি হাসপাতাল নয়, এবং এই প্রতিষ্ঠানের সাথে হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। আপনি হঠাৎ করে একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেবেন, কালকে হাজার হাজার মানুষ পথের ভিখারি হবে, পথে বসবে। দ্বিতীয়ত, এই হাসপাতালটি 1980 সালে আদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 500 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে অসংখ্য মানুষ কাজ করেন এবং প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ চিকিৎসা নেন। এই হাসপাতালের বিশেষত্ব হচ্ছে মা এবং শিশুদের সুচিকিৎসা খুব স্বল্প মূল্যে এই হাসপাতাল প্রদান করে থাকে। প্রতিদিন দেখবেন মা এবং শিশুদের সুদীর্ঘ লাইন, কারণ সুলভ মূল্যে, স্বল্প মূল্যে তারা কিন্তু এই চিকিৎসা সেবাটি এই হাসপাতাল থেকে পাচ্ছেন। এখন এই যে আপনি সিদ্ধান্তটা নিলেন, হঠাৎ করে আদ্দিন হাসপাতাল বন্ধ বা লাইসেন্স অফ, বাতিল, এটা আসলে কতটুকু লজিক্যাল হলো? হ্যাঁ, আমরা বলছি না যে 6 জন শিশু মারা গেছে এই ঘটনা কোনোভাবেই মানার মতো। এই ঘটনার বিচার অবশ্যই হতে হবে, অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ করেছে তারা, কিন্তু তার বিচার আপনারা এমন ফর্মুলার মধ্য দিয়ে, এমন তরিকা অবলম্বন করে করলেন, যার কারণে এই হাসপাতালের সাথে সংশ্লিষ্ট জড়িত আরো হাজার হাজার মানুষের ধরেন যেখানে ইনজাস্টিসের শিকার তারা হচ্ছেন। ধরেন এই হাসপাতাল আপনি কখন বন্ধ করতে পারতেন? হাসপাতালটি যদি বিনা লাইসেন্সে পরিচালিত হতো, কিংবা হাসপাতালের কোনো বিল্ডিং, কোনো ভবন, কিংবা চিকিৎসা সেবায় যে সকলই সরঞ্জাম রয়েছে, মেশিনারিজ রয়েছে, এগুলো যদি কোনো ইলিগাল হয়ে থাকে, এগুলো যদি ইনভ্যালিড হয়ে থাকে, টাইম আউট হয়ে থাকে, তাহলে আপনারা বলতে পারেন যে আপনারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ট্রিটমেন্ট, কিংবা আপনাদের লাইসেন্স নাই অমুক বিল্ডিং এর, এইরকম কোনো যৌক্তিক কারণ থাকলে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা যেতে পারে বা পারত।
কিন্তু আপনারা যে ঘটনাকে কেন্দ্র করে এটি করলেন, এটি মোটেই যুক্তিযুক্ত হয়েছে বলে আমি মনে করি না। বরং আপনাদের উচিত ছিল এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেকে বিচারের মুখোমুখি করা, প্রয়োজনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, এই হাসপাতালকে মোটা অঙ্কের জরিমানা প্রদান জরিমানার আওতায় নিয়ে আসা, এবং যে সকল পরিবার ভিক্টিমাইজ হয়েছে, যে শিশুরা মারা গেছে, তাদের পরিবারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা, তাদের পরিবারকে দেওয়ার জন্য। হ্যাঁ, যাদের সন্তান চলে গেছে তারা কোনোদিন সন্তান ফিরে পাবে না, এটা আমরাও বিশ্বাস করি, মানি, স্বীকার করি। এটা কোনোভাবেই মানার মতো না এই ঘটনা, যে 6 জন শিশু জীবন দিয়েছেন এই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে। তো সেই জায়গা থেকে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। কিন্তু আপনারা এই হাসপাতালটি বন্ধ করে আমি মনে করি না যে একটা ভালো কাজ করেছেন। হ্যাঁ, এটার পক্ষে বিপক্ষে অনেকেই অনেক মত দেবে, কিন্তু আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা মনে করি এই হাসপাতাল বাতিলের যে সিদ্ধান্ত, তখন তাদের আমার খুব পছন্দ হয়। আওয়ামী লীগ আমাকে বরাবরই অপছন্দ করে, আবার বিএনপির বাস দিলে, জামাতের বাস দিলে আওয়ামী লীগের খুব ভালো লাগে। তো কথা হলো গিয়ে, সত্য কথা বলতে গেলে যখন আপনি যে দল করেন আপনার তখন সেটা ভাল লাগবে। আমি তো আপনাদের সবাইকে খুশি করে চলতে পারবো না। যেই কথাটা আমি বলবো আমি লজিকই বলবো, কিন্তু আমি সবাইকে খুশি করার মতো দায়িত্বও নেই, আর খুশি করতেও পারবো না, সম্ভব না। কারো দেখবেন যে আইফোন পছন্দ, কারো গু কালারের আইফোনও পছন্দ। গু কালার বুঝেন, যে কমলা কালার, ওইটা তো আমার কাছে গু কালার মনে হয়, একদমই পছন্দ না। তাহলে এখন কি কেউ ওটা কিনে নেয় বলেন? কেউ না কেউ তো কিনছে। সবার তো এক জিনিস পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। রুচিরও তো একটা বিষয় আছে। এরপরে আরও অনেকের কমেন্ট হয়েছে যে আমার সাথে একমত না। এই বললাম নাম দেওয়ার কজনের নাম বলবো, আমি কমেন্টের কিছু এমনি উত্তর দিয়ে দিই। একজনে আমাকে লিখছে আপনি তামিমার পক্ষ নিলেন। একদমই না, আমি তামিমার কেন পক্ষ নিব ভাই? এখন তামিমা যে ভুলটা করছে, এরকম ভুল অনেকেই করে, ভুল না করুক সমাজে। প্রত্যেকটা মানুষ তার সংসারের প্রতি ডেডিকেটেড থাকুক, কিন্তু দুইটা মানুষের যখন অ্যাডজাস্টমেন্ট না হয় তখন তো তারা ছেড়ে চলেই যায়। সেখানে তো আপনারা আমার কোনো কথা নাই, কারণ কেউ কারো সংসার বিলং করি না। আপনি আমার সংসারে এসে দেখবেন না, বুঝবেন না যে আমি কিভাবে আছি, তাই না? ওই দুইটা মানুষই শুধু জানে। সো এই জন্যই আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না। কিন্তু আমি এই কথাটুকু বলছি যে আইন তো দেখছে, আমি তো জাজমেন্টের কিছু নাই। একটা মানুষ অন্যায় করছে, ভুল করছে, আমরা শুনে আসছি ওরা ব্যভিচার, ও ডিভোর্স ছাড়া আরেকজনকে বিয়ে করছে। আইন তো সেটা দেখে রায় দিছে যে না, ও ডিভোর্স দিয়েই বিয়ে করছে। তাহলে আপনি সারাদিন চিল্লাইলেও কি এখন এটা রাইট হবে? বলেন, হবে রাইট? তাইলে আপনি আবার একটা আপিল বিভাগ খোলেন, একটা করেন। আর আমি তো ওই লোকটারে এই জন্যই বলতেছি যে ভাই, তুমি কাউকে জোর করে কোনোদিন আটকে রাখতে পারবে না। এবং আমরা যতটুকু শুনছি, 6 মাস পর, বিয়ের 6 মাস পর যে বেড়ায় মামলা করছে। 6 মাস তুই আসিলি কই? তোর বউর লাগে তোর 3 মাস পর পর দেখা হয়। এমনিও তো দেখা যায় যে তুই যখন একটা স্ত্রীর দায়িত্ব না থাকে, যোগাযোগ না থাকে, অটোমেটিক্যালিও তো ইসলাম সেখানে অনেক কিছু বিষয় দিয়েছে। এটা আপনারাও জানেন, আমরাও জানি, তাই না? হ্যাঁ, আর একজনের প্রশ্ন করছে আমাকে কি যে ডিভোর্স তো মহিলারা দিলে হয় না। হ্যাঁ,